ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন আলাপ, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর জোর শাহবাজ শরীফের। গুমের শিকার পরিবারদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বিএনপির। এখনো ষড়যন্ত্র চলছে, হুঁশিয়ারি ফখরুলের শাস্তি নিশ্চিতের আহ্বান। হাসিনা বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার তালিকা, মুন্সিগঞ্জে আরও একটি হত্যা মামলা, অজ্ঞাতনামা আসামি ৩০০ জন। বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪ জন, প্রত্যন্ত এলাকায় খাবার ও পানির সংকট, ফেনীতে ক্ষতিগ্রস্ত ২৫০০-এরও বেশি খামারি। এবং কামালের মদদের দুর্যে থেকে ১,০০০ কোটি টাকার মালিক আগস্টিন, নারায়ণগঞ্জ সিটির কর্মচারীদের সম্পদের পাহাড়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার দুজনের ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে ইসলামাবাদ। ফোন আলাপে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অতুলনীয় ভূমিকার কথা উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা করেন শাহবাজ শরীফ। বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান শাহবাজ। দ্বিপাক্ষিক সহযোগিতা চলমান রাখায় আশ্বাস আসে দুই দেশের পক্ষ থেকেই। গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের ভাতার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের অধীনে গেল ১৬ বছরে সব গুম খুনে তদন্তের উদ্যোগ নেয়ারও দাবি তার। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংহতি সভায় এভাবেই গুমের শিকারদের ফিরে পাবার আকুতি জানান স্বজনরা। গেল ১৬ বছরে গুমের শিকার ব্যক্তিদের তথ্য প্রকাশের পাশাপাশি জড়িতদের আন্তর্জাতিক আইনে বিচারেরও দাবি জানান তারা। আন্তর্জাতিক ধারা আইনে প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক, যেভাবেই হোক এই গুমের বিচার আমরা চাই। গুম খুনের পেছনে জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে আসীন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। ইন্টারোগেশন করা হোক, আগামী ২-৩ দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সেজন্য বাধ্য হয়। গুমের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ করেছে। গত ১৫ বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করবে। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। ইস্পাত দৃঢ় ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ঐক্য গণমানুষের জন্য তৈরি হয়েছে, সেটাকে আরো সুদৃঢ় করতে হবে।
শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, গুম খুনের সাথে জড়িত প্রশাসন ও বাহিনীগুলোর অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত সরকারের সময়ে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনেরা। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তারা। এ সময় কান্না জড়িত কণ্ঠে প্রিয় মানুষদের স্মরণ করেন স্বজনেরা। সবাইকে ফিরে পেতে অন্তর্বর্তী সরকারকে বিশেষ অনুরোধ জানায় প্রতিটি পরিবার। মাজহারুল ইসলামের রিপোর্ট। আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। দীর্ঘদিন বাবাকে না দেখার আক্ষেপ এভাবেই অস্ত্র হয়ে ঝরে এই শিশুটির। দাবি একটাই, ফিরিয়ে দেয়া হোক বাবা নামের বটবৃক্ষকে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছি, আমি আমার বাবাকে ফেরত চাই। মাইকেল চাকমা পতন হওয়া হাসিনা সরকারের সমালোচনা করায় 2019 সালে রাজধানীর কল্যাণপুর থেকে গুমের শিকার হন। তুলে নিয়ে অন্ধকার করে চালানো হয় অমানসিক নির্যাতন। 5 বছরে একবারও ভাগ্যে মেলেনি সূর্যের আলো দেখার। সময় মতো দেয়া হতো না খাবার। ছাত্র জনতার আন্দোলনের পর গত 7 আগস্ট ছাড়া পেয়ে পরিবারের কাছে ফেরেন মাইকেল চাকমা। একটা দিন সেখানে বন্দী অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। ওখানে বাইরে কোনো আলো বাতাস, ন্যাচারাল আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই। এমনকি কারোর সাথে কথাবার্তা বলা পর্যন্ত সেখানে সুযোগটা নাই। আয়না ঘরের দুঃসহ স্মৃতি তুলে ধরে সাবেক রাষ্ট্রদূত জামান জানান, এমন কোনো নির্যাতন নেই যা সেখানে চালানো হতো না। গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন সাবেক এই কূটনীতিক। কারাই গুমগুলো করেছে এবং রাইট ফ্রম দ্য হুকুমদাতা শুরু করে যে এক্সিকিউশন করেছে বা যে ক্যারি আউট করেছে, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট তাদেরকে দিতে হবে। এ সময় গুম হওয়া ব্যক্তিদের সন্তান ও আত্মীয় স্বজনেরা দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ দোষীদের শাস্তি দাবি করেন তারা। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা হসপিটালে আমরা আমার বাবার খোঁজ করছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি আমার বাবার। আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে গুম করা হয়েছে। আমার মা প্রেস ক্লাবের সামনে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু আমরা আদৌ পর্যন্ত 8 বছর ওর কোনো খোঁজ খবর পাইনি। আমাকে সবাই বলতেছে তোমার তো বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে, মারা যাওয়া কি আমি জানি না। এখন আমি জানি বাবা মারা যাওয়া কি 8 বছর বাবা ছাড়া। এরই মধ্যে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া সহ বিচার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। হাসিনার বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার তালিকা। মুন্সিগঞ্জে আজ আরও একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় হাসিনা ওবায়দুল কাদের সহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলার সাবেক 3 এমপিকে আসামি করা হয়। গেল 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরে সুপারমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেয়া নূর মোহাম্মদকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা সহ 313 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনকে আসামি করে এ হত্যা মামলা করা হয়। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বন্যার পানি। কুমিল্লায় গোমতী নদী বিপদসীমার নিচে প্রবাহিত হলেও অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। এর মাঝে বাড়ছে পানি বাহিত রোগবালাই। এদিকে বৃষ্টিতে অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি। নোয়াখালী ও ফেনী থেকে আসা বানের পানিতেই মূলত বন্যার অবনতি হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পানি। ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও যত্রতত্র বাড়িঘর ও দোকান নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। সব মিলে প্রায় 100-র উপরে আমরা বাঁধ কেটে দিয়েছি যেন পানিগুলো দ্রুত নিষ্কাশিত। বাঁধ বলতে আপনার খাল এবং ব্রিজের মধ্যে চালি দিয়ে, তারপরে আপনার জাল দিয়ে পানির প্রবাহটাকে
বাধাগ্রস্ত করা হচ্ছে। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। দুর্গম এলাকায় ত্রাণ না গেলেও চুরির ভয়ে ঘর ছাড়ছেন না পানিবন্দীরা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ও নিরাপদ স্যানিটেশনের অভাবে দেখা দিয়েছে নানান রোগবালাই। গ্রামে গ্রামে যারা দেয় আনফেরার মতন এই খানা ভাড়া যার যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায় ওইটা লুটতরাজ করে। তারা ভিতরে দিতে চায় না। আমরা এখান থেকে আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে মাইটা করব। আপনারা দিতে আসেন, আমরা খাইতে আসি। অসুস্থ যারা তারা ভাড়া দিই অন্য কারণ। কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলে এখনও কাপ্তাই হ্রদে খুব বেশি পানি কমেনি। এতে হ্রদ তীরবর্তী প্রায় 18,000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি ও সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ঘর দুয়ার সব ডুবে গেছে। এখন দ্রুত যদি পানিটা চলে যায় তাহলে আমরা একটু সুযোগ সুবিধা করতে পারি। আমরা খাবার চলার তো অনেক অসুবিধা। কেউ বাড়িঘর সারি গেছে, কেউ আছে। মাছাং করে আসছি, রান্না বান্না করে কোনো বেলা খাইতে পারি, কোনো খাইতে পারি না, কোনো রকম আসি আর কি। আমরা কিছুই পাই নাই এবং কেউ আসে নাই দেখতে। বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। নোয়াখালীতে ধীরে ধীরে কমছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নোয়াখালীতে 3 সেন্টিমিটার কমেছে বন্যার পানি। বৃষ্টি না হলে পানি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে পাওবো। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও ঔষধ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবম দিনের মতো চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। কেউ বা ব্যস্ত ত্রাণ সামগ্রী মরুকীকরণে, আবার কেউ ট্রাকে করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বন্যা কবলিত দেশের 11টি জেলার মানুষের মুখে কেবলই হাহাকার, অনিশ্চিত ভবিষ্যৎ। সহায় সম্বলহীন হয়ে পড়েছেন হাজারো পরিবার। তাদের পাশে দাঁড়াতে রাজধানীবাসী প্রতিদিনই জমায়েত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ত্রাণ দেওয়ার পাশাপাশি অনেকেই ব্যস্ত ভলেন্টিয়ারিং কাজে। পরোক্ষভাবে বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দেওয়াই যেন তাদের ধ্যান জ্ঞান। গৃহিণী থেকে শিক্ষক সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিচ্ছে সব কাজ। আমাদের ছোট ছোট ছাত্ররা যদি একটা বিপ্লব ঘটাতে পারে, আমরা কেন তাদের পাশে থাকবো না? আর এখন হচ্ছে বন্যার্ত মানুষদের সাহায্য করা, এটা তো আমার নিজের থেকে করতে হবে। আমার ভালো লাগতেছে যে আমি অন্যদেরকে সাহায্য করতে পারতেছি। টেলিভিশনে দেখছি যে সবাই অনেক সহযোগিতা করছে, আমরাও এই সহযোগিতার জন্যই আসছি। আর তাছাড়া বাচ্চারা বাসা বসে থেকে একটু বোর হচ্ছিল, ঘুরতেও আসলাম, এসে দেখি সবাই কাজ করছে, তাই আমরাও লেগে পড়েছি। দেশের জন্য কাজ করা যাচ্ছে কোনো পারিশ্রমিক ছাড়া, সেই ইচ্ছায়, সেটা অনেক ভালো লাগছে। তবে প্রথম দিককার তুলনায় কিছুটা কমে গেছে ত্রাণ সহায়তা। একটু কমা তো স্বাভাবিক, কমা বাড়া এই মিলেই তো হতেছে সবকিছু। হয়তো বা কিছু সময় বাড়তেছে, কিছু সময় কমতেছে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড। বন্যার পরিস্থিতি উন্নতি হলেও ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। কারো আছে ফ্ল্যাট, কারো কাছে বাড়ি, কেউ বুঝে নেন নগদ অর্থ। গত 1 দশকে ক্ষমতার ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তিগত সহকারী গাড়ি চালক আর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল। অভিযোগ রয়েছে অনিয়ম আর প্রভাব বিস্তার করে বিপুল সম্পদ গড়েছেন এই সিটির কর্মকর্তা ও কর্মচারীরা। সহকর্মীর পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন আবুল হোসেন। মাসে তার বেতন 36,000 টাকা হলেও চলাফেরা কোটিপতির মতোই। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে শহরের বিভিন্ন এলাকায় আবুলের একাধিক ফ্ল্যাট থাকার তথ্য। শহরে ফার্নিচারের দোকান সহ বন্দর উপজেলায় আবুল ও তার স্ত্রীর নামে রয়েছে 3টি জমি। এর পাশাপাশি বিলাস ভ্রমণের শখও রয়েছে আবুলের। গেছেন দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এছাড়া ভারত ও থাইল্যান্ডে অন্তত 4 বার ঘুরতে গেছেন সেলিনা হায়াৎ আইভীর এই ব্যক্তিগত সহকারী। আমাদের নামে যে ফ্ল্যাট আসছে, ফ্ল্যাট আমরাও পাই নাই, তারা অন্য অন্য মানুষের কাছে ফ্ল্যাট বিক্রি করে দিতেছে, আমাদের আশা দিয়ে ছুঁয়ে দিছে। সাথী নিয়ে আসতো, এখন 2টা ফ্ল্যাটের 4-5টা ফ্ল্যাটের মালিক
চাঁদা তুলে, অটোতে তুলে, সিএনজিতে তুলে এই টাকাগুলো পায় ওরা মাসে মাসে। অভিযোগ রয়েছে অনিয়ম আর প্রভাব বিস্তার করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এমনকি তার প্রভাবে গত বছরে পদে নিয়োগ হওয়া আরিফ নামের কর্মকর্তাকে পদ বুঝিয়ে না দিয়ে পাঠানো হয়েছে একটি স্কুলের দায়িত্বে। এখানে আছি 8-9 মাস স্কুলে। আমি জয়েন করছি সিটি কর্পোরেশনে, কিন্তু ওখান থেকে এখানে আমাকে শিফট করে দিচ্ছে। শুধু আবুলি নয়, সাবেক মেয়রের গাড়ি চালক বিল্লাল হোসেনও গড়েছেন অবৈধ সম্পদ। নগরীর বরফকল ও পানির কল এলাকার বহুতল ভবনে তার 2টি ফ্ল্যাট রয়েছে। কয়েক লাখ টাকা খরচ করে সম্প্রতি ফ্ল্যাট সাজিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল শফিক। বিশেষ সুপারিশে প্রায় 13 বছর ধরে এখানে কর্মরত ছিলেন তিনি। শহরের বিভিন্ন স্ট্যান্ড থেকে টাকা তোলা সহ গাছ কেনার বরাদ্দের টাকা 9-6 করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আবুল, বিল্লাল ও শফিক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম দুর্নীতি করেছে এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। যদি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, যদি আমাদের কাছে ওইরকম লিখিত আসে, তাহলে সেটা আমরা দেখব, বা এটা ইনভেস্টিগেশনের জন্য তো রাষ্ট্রের আরও অথরিটি বা প্রতিষ্ঠান আছে, তারা সেটা দেখবে। এদিকে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের ব্যক্তিত্বদের। সিটি কর্পোরেশন, ভূমি অফিস, সরকারি আরও বিভিন্ন অফিস, ব্যাংক, বিমা, এগুলিতে আপনার বিভিন্নভাবে এখানে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যদি এগুলি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে পরে এখানে দুদককে পদক্ষেপ নিতে হবে এবং প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জনপ্রতিনিধির প্রভাবে অনিয়ম করে রাতারাতি বিপুল অর্থের মালিক বনে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। বাংলাদেশকে প্রতিনিয়ত হেয় করার চেষ্টায় ভারত। প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মমতা আর আসামের মুখ্যমন্ত্রীও সম্প্রতি উস্কানিমূলক মন্তব্য করেন। এবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে তুলনা করেছে ভারতের বিতর্কিত সংবাদ মাধ্যম জি24 ঘন্টা। প্রতিবেদনে পাকিস্তানের বেলুচিস্তানের উত্তেজনার সঙ্গে বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের তুলনা করা হয়। লুৎফর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে যেন মাথা ব্যথার শেষ নেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের। দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরপরই বাংলাদেশ প্রসঙ্গে সুর যেন কিছুটা বদলেছে মোদী সরকারের। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতন কোনোভাবেই যেন মানতে পারছে না দেশটি। সরকার পতনের পরই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিতর্কিত সংবাদ ছাপিয়ে আসছে ভারতের একাধিক গণমাধ্যম। এই যেমন ভারতের বিতর্কিত জি24 ঘন্টা সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার তাই উঠে এলো, যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পরে কি এবার পাকিস্তানের পালা। নতুন স্বাধীনতার উগ্র আগুনে পূর্বে পাক ভূমিও পাকিস্তানকে বাংলাদেশের সঙ্গে এভাবে টেনে আনায় চলছে সমালোচনা। পাকিস্তানের বেলুচিস্তান নিয়ে এই ঘটনার সূত্রপাত কয়েকদিন ধরেই চরম অশান্ত, কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই প্রদেশটিতে, যেখানে চলতি সপ্তাহে কয়েক ঘন্টার ব্যবধানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৭৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে ইসলামাবাদ, পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনও। প্রদেশটিতে দশকের পর দশক স্বাধীনতার দাবি জানিয়ে স্বপ্ন লালন করছে বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলো। পাকিস্তানের এই ঘটনার সঙ্গে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টেনে এনেছে ভারতের বিতর্কিত জি24 ঘন্টা। এর আগেও নানা সময় বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক প্রতিবেদন করতে দেখা যায় এই সংবাদ মাধ্যমটিকে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিতর্কের জন্ম দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গের চলমান ছাত্র জনতার আন্দোলন থেকে দাবি উঠেছে মমতার পদত্যাগের। এই ইস্যুতেও বুধবার বাংলাদেশ প্রসঙ্গ টেনে মোদীকে হুঙ্কার দিয়ে মনে করিয়ে দেন বাংলাদেশ ও ভারত দুটি ভিন্ন রাষ্ট্র। কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে গদিও নাড়িয়ে দেবেন। মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন।
শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে থাকা হিন্দুরা আক্রমণের শিকার হচ্ছেন উল্লেখ করে সম্প্রতি উদ্বেগ জানান নরেন্দ্র মোদী, যদিও তার এমন কথার কোনো ভিত্তি নেই। खास करके 140 करोड़ देशवासियों की चिंता। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।